নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ইন আউট চ্যানেলে। সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই না আর ছেলেটা বড্ড বায়না করছিল, মা কোলে নাও, মা কোলে নাও। তাই কোলে নিয়ে বসে পড়েছে একটুখানির জন্য, একটু আদর খাবে, তারপরে আবার নিজে থেকেই উঠে যায়। বয়সটা অল্প তো, তাই এখন বড্ড বায়না হয়েছে। এখন অত কান্নাকাটি করে না, কিন্তু বড্ড বায়না করেন জানেন তো। সকালবেলা ঘুম থেকে উঠে বায়না, দুপুরবেলা ঘুম থেকে উঠে বায়না। আর একা তো একদমই শোবে না বিছানায়। একা চোখ খুলে যদি দেখে আমি একা ঘরে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর চিৎকার করে কাঁদবে তখন, যে আসো কোলে নাও, শোন আমার পাশে, শো 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 মা শো। একা একা ঘুমাবে না। এই দুটো জিনিস নিয়ে খুবই চিন্তায় আছি। ছেলে আমার একা একা ঘুমায় না, যতই সে ক্লান্ত থাকুক না কেন, তার বিশ্রাম করার সময়টা জানেন তো কারো পাশে থাকতেই হয়। সেই কারণে বড্ড ঝামেলা হয়। আর এক হয় পটিতে গিয়ে পটি করবে না, মানে বাথরুমে। সে যাই হোক, সে আর রোজগারের কথা কি বলবো বলুন, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এই দেখুন, গতকাল বলেছিলাম না আপনাদেরকে আমাদের ফরেস্টে কি সুন্দর ময়ূর, বাদর, হনুমান আছে, ভেড়া, ছাগল, সমস্ত ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়, টিয়া পাখি। সকালবেলা ঘুম থেকে উঠেই এই দুজনকে দেখতে পেলাম। আগের দিনও দেখতে পেয়েছিলাম জানেন তো, তবে সবসময় তো হাতের কাছে খাবার থাকে না, তাই কিছু দিতে পারি না। দাঁড়ান, আজকে ফ্রিজে না কলা আছে, দুটো কলা দুজনকে দিয়ে দিই। দাঁড়ান, ওই দেখুন কি সুন্দর খাচ্ছে। একজনকেও দিয়েছিল আগে, মনে হয় সেখান থেকেই এটাকে পেয়েছে, সেই খাচ্ছে। আমি আমারটা বার করে দিই। দাঁড়ান, এই দেখুন আমার কলাটা আমি ফ্রিজ থেকে বার করেছি। এখন একজনই আছে বলে এই পাশের বারান্দাটা দিয়ে একজনকেই দিয়ে দিই জানেন তো। আর ওই পাশের বারান্দায় যখন যাবে তখন আর একজনকে দেবো নয়। এই দেখুন ছুঁড়ে দিয়ে দিয়েছি, দৌড়ে দৌড়ে আসছে। দেখুন কি সুন্দর লাগে, মায়া জড়ানো। এরা না কোনোদিন কাউকে আক্রমণ করে না। আসলে এরা এখানে আসলে একটু খাবার পায়, একটু মানুষজনের সঙ্গে পাশে আসতে পারে। বন্য প্রাণী তো, ভেতরে ফল পাকড় অনেকই আছে, যেহেতু এখানে খুবই সবুজ শহর জম্মু, সে অন্য গাছপালা আছে বলে ফল পাকড়, গাছের পাতা সবই আছে। তাও বাইরে আসে, একটুখানি মানুষজনের কোলাহল শুনতে পায়। দেখেছেন কি সুন্দর বসে বসে খাচ্ছে, কোনো ডিস্টার্ব নেই। খুবই ভালো, প্রতিদিনই দেখতে পাই, কিন্তু সবসময় তো হাতের কাছে কিছু না থাকায় কিছু দিতে পারি না। আবার এদিকে চলে এলাম, দেখলাম ছেলে দুষ্টুমি কত দূর এগোলো। ও মা, দেখেছেন একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সকালবেলা কুচি কুচি করে, সেটা এখনও খাওয়া হয়নি, বরঞ্চ আমাদেরকে জ্ঞান দিচ্ছে কিভাবে ভিডিও করবে। হরাইজন্টালভাবে ধরো, তাহলে ফুল স্ক্রিন আসবে। দেখুন কি সুন্দর বসে বসে পা ছড়িয়ে আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে, আর নিজের কাজটা করে না। আজ বিকেলে একটু পার্কে নিয়ে যাব ছেলেকে, তার সাথে পাশে একটা মন্দিরেও যাব। বিকেলবেলায় যে মন্দিরটায় আমরা চলে এসেছি, তারপরে পার্কে যাব। একটা গল্প শুনি, মন্দির দেখি আর মজা নিন। গল্পগুলো কিন্তু সবকটাই সংগৃহীত, মানে বই বা ইন্টারনেট থেকে পড়া। আমি শুধু পাঠ করে আপনাদেরকে শোনাই। গল্পের নাম পুরানো অভ্যেস। বৌদি, দরজাটা খোলো গো, মা ডাকতে পাঠালো, অনেক নিয়ম আছে, কাজ আছে আজ। একমাত্র ননদের ডাকে ধর্মর করে উঠে বসল নন্দা। আচমকা ঘুম ভেঙে কিছুতেই বুঝতে পারছে না ঠিক কটা বাজে। জানলার পর্দা ভেদ করে যেটুকু আলো আসছে তাতে দেয়াল ঘড়িতে দেখা গেল 7:10। এই ঘড়িটা কি ঠিক নাকি কিছুটা এগিয়ে বুঝতে পারল না নন্দা। এই বাড়ির প্রতিটা জিনিস একদম নতুন নন্দার কাছে। মাত্র কয়েকদিন আগেই এই বাড়িতে এসেছে নিজের বাড়ি ছেড়ে। কাল রাত্রি ছিল বলে বরের সাথে ঘুমায়নি কালকে। বৌদি ওঠো গো। আবার ননদ রুমার গলা পেয়ে নন্দা গলা উঠিয়ে বলল, উঠে গেছি, আমি খুলছি, দাঁড়াও। ধীর পায়ে খাট থেকে নেমে এসে ছিটকিনিটা খুলে দেখল রুমা সামনে দাঁড়িয়ে আছে তার ননদ। ছিমছিম কিন্তু বেশ মুষ্টি মুখখানা। নন্দার সমবয়সী হবে হয়তো, দেখে বোঝা যাচ্ছে ওর স্নান হয়ে গেছে।
শীতকালে সকাল 7টার আগে স্নানের জন্য বেশ সকাল টাইম। নন্দা রুমার দিকে তাকিয়ে আছে দেখে রুমা বলল, বৌদি তাড়াতাড়ি স্নান করে নিচে এসো, মা ঠাকুর ঘরে ঢুকে গেছে। তারপর মুখ ঘুরিয়ে দেখে নিয়ে বলল, যাও, বাথরুম ফাঁকা আছে এখন, এরপর আবার ছেলেদের লাইন পড়ে যাবে, আমাদের মেয়েদের সবার হয়ে গেছে। এত সকালে এত সকালে সবার স্নান হয়ে গেছে? আজ কি কোনো পুজো আছে? নন্দা চাইল না, তাও প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে গেল। এবারের নিয়ম সকাল সকাল স্নান করা, আর যারা অতিথি এসেছে সবাই মায়ের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে। রুমা একটু চাপা স্বরে বলল, আসলে মায়ের এই নিয়মটা হয়তো মেয়েরও খুব অপছন্দের ছিল। নন্দার কথা না বাড়িয়ে বলল, তুমি যাও, আমি 15 মিনিটের মধ্যেই আসছি। বাথরুমে ঢুকেই উপরে রাখা তাকে হাত বাড়ালো। নন্দা একটু উঁচুতে বলে দেখতে পেল না, শুধু ছোঁয়ায় উপলব্ধি করার চেষ্টা করলো। প্রায় হাতড়েই পেস্টটা টেনে নিয়েই থমকে গেল নন্দা। এই পেস্টটা একদম তার পছন্দ নয়। মনে পড়ল ও তো ব্রাশও আনেনি। কাল বাক্সে মামিরা ভর্তি করে গয়না, শাড়ি, সাজার জিনিস ভরিয়ে দিয়েছে, কিন্তু ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু কোথায় এসব? আবার চোখ থেকে জল বেরিয়ে আসছে ওর। তাও পেস্টটা টিপে বের করে আঙুল নিয়ে নিল খানিকটা পেস্ট। বুকটা সেই থেকে টনটন করছে নন্দার। কাল সকালেও কি সুন্দর ছিল ওর জীবনটা। ব্রাশ করে বালতিতে জল ভরে নিল নন্দা। হাত দিতেই যেন ঠান্ডার ছ্যাঁকা খেলো। এই ঠান্ডা জলে কিভাবে স্নান করবে ও? দরজা খুলে মুখ বাড়িয়ে দেখলো কেউ কোথাও আছে? না, কেউ নেই। আজ বৌভাত, বিকেলে সাজতে হবে, তাই শ্যাম্পু আজ করতেই হবে। খুব অস্বস্তি হচ্ছে নন্দার। চোখ বুঝে ওই জলই মাথায় ঢেলে নিল। হাত বাড়িয়ে ওদের সাবান, শ্যাম্পু নিয়ে নিল অনিচ্ছায়। ওরা চেনা কেউ নয়, কিন্তু মানিয়ে নিতে হলো নন্দাকে। শাড়ি গয়না পরে নতুনের সাজেই নেমে এলো নন্দা। ওকে দেখেই শাশুড়ি মা বললেন, শোনো, তোমায় একটা কথা বলি। এবারে নিয়ম হলো, আমরা গোপালকে না খাইয়ে গ্যাস জ্বালাই না। এতদিন ওনার সব দায়িত্ব আমারই ছিল, আজ থেকে সব তোমার। বংশ পরম্পরায় বৌমারাই ওনার সেবা করেন, তাই সকাল সকাল উঠে ঠাকুর ঘরে ঢুকে যাবে। আজকাল 2 দিন থাক, তারপর থেকে তুমি ঢুকবে। ঠাকুর ঘরের সামনে বাড়ির সবাই, মানে অয়নের মাসিরা, বোন, মামিরা, দাদা, সবাই, পাড়া প্রতিবেশী সবাই আছে। একটা বিয়ে বাড়ি বলে কথা, সকাল থেকে কোথায় সবাই রান্নাঘরে ভিড় জমাবে তা নয়, সবাই গোপালের খাওয়া অবধি অপেক্ষা করছে। একটু যেন অবাকই লেগে গেছিল নন্দার। বেলা বাড়ার সাথে সাথে সবই হয়েছে, কিন্তু চা, লুচি, তরকারি, ভাত, কাপড়ের সবই আয়োজন। সবাই মিলে সবটা করেছে, কিন্তু কিছুতেই যেন মনের মতন হচ্ছে না নন্দার। বসছে না যেন নন্দার। একদম নতুন পরিবার, নতুন লোকজন, তাদের নিয়মগুলো সব নতুন, যেন মনের মতন নয় নন্দার। এই বাড়ির চাটাও যেন ভীষণ পানসে লাগছে। বাবার আনা সেই গন্ধ চাটা যেন বারবার মনে পড়ছে নন্দার। একটু সকাল হতেই কিভাবে মা ডাকতো তাকে চা খাওয়ার জন্য, সেই সব মনে পড়ছে তার নন্দার। সোফায় বসে বসে ভাবছে নন্দা সেই 28 বছর আগের সুন্দর দিনগুলো। প্রথম দিনের সেই পেস্ট, চা পাতা, বিস্কিট, চিনি, সাবান, শ্যাম্পু, রান্না সবের সাথে লড়তে লড়তে অতি অভ্যেস হয়ে গেছে নন্দার। বৌভাতের 2 দিন পর যখন ওর ঘরে এসে ননদ ওর সব তত্ত্বগুলো দিয়ে গিয়েছিল, নিজের পেস্ট, সাবান, শ্যাম্পু সব দেখে এক ঝলক চেনা লাগলেও ও সেটাকে প্রশ্রয় দেয়নি, কারণ এগুলো শেষ হলে যে এবারেরগুলোই আবার আসবে এটা ছিল নন্দার জানা। নন্দা খুবই বুদ্ধিমতী মেয়ে,
তাই তার শাশুড়ির সংসারে একছত্র অধিকারটা সম্পর্কে সে সচেতন হয়ে গিয়েছিল। বাড়ির টুকিটাকি জিনিসেও সে যে ওনার বেশ দক্ষতা রাখেন সেটাও বোঝার ক্ষমতা ছিল নন্দার। সাথে ছিল সাহসের অভাব। হয়তো সাহসটা আসে টাকা থেকে, সেই জোর ছিল না নন্দার। সংসারে সবার দিন আসে। বেশ কয়েক বছর পর যখন শাশুড়ি নরম হয়ে গেছিল, নন্দার দিন ফিরেছিল। সেদিন চাইলে নিজের পছন্দের সব কিছুকে আবার টেনে আনতেই পারত, কিন্তু ইচ্ছে হয়নি। কয়েক বছরে আবার তৈরি হওয়া অভ্যেসগুলোকে আর বদলাতে চায়নি নন্দা, কারণ ততদিনে ও নিজেকে বদলে নিয়েছে। নিচ থেকে উলু শঙ্খের আওয়াজ ভেসে আসছে, আর আসছে কান্নার আওয়াজ। আজ নন্দার মেয়ে তরি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তারই তোড়জোড় করছে সবাই। এই অন্তিম মুহূর্তে তরির সব থেকে প্রিয় মানুষটি তার কাছে থাকতে পারবে না, সে হলো মা নন্দা। তাকে সরিয়ে দেওয়া হলো তরির কাছ থেকে শুধু নিয়ম বলে। নন্দা খালি ওর থেকে কনকাঞ্জলিটুকু নিতে যাবে কিছুক্ষণ পর। আসন্ন মুহূর্তটুকু ভেবেই কেঁদে ফেলল নন্দা। আজ এই প্রথম মনে হয় চোখ থেকে জল বেরোলো ওর। কিসের কনকাঞ্জলি দেবে তরি? আগের সপ্তাহ অবধি তো অফিসে যাওয়ার আগে দলা করে ভাত মেখে খাইয়ে দিয়েছে নন্দা। কাল বিয়ের দিন সকালেও বাথরুমে ছাড়া জামা কাপড় রেখে এসেছিল, নন্দা গিয়ে সব ধুয়ে দিয়েছে। ভাবতে ভাবতে হু হু করে উঠল, কি করে কাটাবে কাল থেকে মেয়েটা? কাল থেকে কত কাজ কমে যাবে ওর নন্দার। নন্দার মনে পড়ল তার নিজের প্রথম শ্বশুরবাড়িতে বিস্কুট খাওয়ার কথাটা। ওই বিস্কুটটা সে একদমই পছন্দ করতো না বিয়ের আগে। এই বাড়িতে ওই বিস্কুটটা দেখে শুধু তার চাই খেতে ইচ্ছা হতো। শাশুড়ির সেটাও নজর এড়ায়নি, এমনই বিচক্ষণ উনি। তাই পরের দিন চায়ের সাথে জোর করে 2টো করে বিস্কিট তাকে দাঁড়িয়ে খাওয়াতো। দোষ হয়তো নন্দারই ছিল, ও মুখ ফুটে বলে দেখতে পারত। তরি হয়তো এত বোকা নয়, না হলেই ভালো, মনে মনে ভেবে যেন নিশ্চিন্ত হলো নন্দা। কিন্তু তারপরে কিছু একটা ভেবে তাড়াতাড়ি সোফা থেকে নামলো নন্দা। যদি তরিও নন্দার মতো বোকা হয়, মুখ ফুটে বলতে না পারে, ভেবে মাথাটা ঝাড়িয়ে সোজা বাথরুমে গেল নন্দা। সেখান থেকে তরির পেস্টটা নিল, দেখলো খানিকটা আছে ওতে, ওটা হাতে নিল। শোকেসের নিচে ড্রয়ার থেকে বের করে নিল ও স্যানিটারি ন্যাপকিন, ব্রাশ। আজ পর্যন্ত তরি নিজে থেকে কিছু জিনিস কিছুতেই কিনতো না, সবই ওর মা বাবাই কিনতো। তারপর কিছু একটা ভেবে আবার বাথরুমের দিকে এগিয়ে গেল। ওর সাবান, শ্যাম্পু, গায়ে মাখার তেল, দেখলো বোতলটা প্রায় শেষের দিকে। যাই হোক, তত্ত্ব তো যাবে কালই সকালে, সেখানে সব আছে, এই 2 দিন এটা দিয়েই চলে যাবে। তাড়াতাড়ি রান্নাঘরে গেল নন্দা। ওখানে ওর গ্রিন টির ব্যাগগুলো আছে, গুনে দেখলো 7টা আছে। ও কটা দিলে ওর দিন চলে যাবে, তারপর নয় ওর ঠিক কিনে নেবে। কৌটো থেকে বিস্কুট, ক্রিম কেকার বিস্কিট একটা টিফিন বক্সে ভরে একটা চটের বাক্সের মধ্যে সমস্ত জিনিসগুলো পুরে দিল। আর কিছুক্ষণ বাদেই তার মনে পড়ল, রোজ 1 চামচ করে মেয়েটা তো চ্যবনপ্রাশ খায়, বড্ড ঠান্ডা লাগার ধাঁচ মেয়েটার। সেটাও গুছিয়ে নিয়ে ঘরে আসতে গিয়ে দেখলো ননদ রুমার মেয়ে সুমি উপরে এসেছে ওকে ডাকতে। মামি নিচে চলো, তরি দিদি এবার যাবে। নন্দা তখন নিচে নামলো, দেখলো সবাই যেন ওর জন্যই অপেক্ষা করছে। তরিও বেরিয়ে যাওয়ার গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পাশে ওর বর, এক পাশে দাঁড়িয়ে আছে ননদ রুমা, এক পাশে আমার জামাই। চাল কনকাঞ্জলি হাতে নিয়ে আজ রুমাও বেশ ভারী হয়ে আছে। আজকাল মায়ের মুখে বেশ কথা বলে দেখেছি রুমা, মায়ের নিয়মের প্রতিবাদ করে। 28 বছর অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। চটের ব্যাগটা হাতে নিয়ে হনন করে এগিয়ে এলো নন্দা। পাশে চেয়ারে বসে থাকা আভাদেবী মানে নন্দার শাশুড়ি পেছন বললেন, যাও মেয়ের পেছনে আঁচল পেতে দাঁড়াও। হাতে কিসের ব্যাগ মা তোমার? নন্দা বলল, মা
এতে তোরের জিনিস আছে। রুমা বলল, বৌদি, এসব সুটকেসে গুছিয়ে রেখেছি আমি, আর সুটকেসটা গাড়িতেও তুলে দিয়েছি। আর কি বাকি আছে বলো? নন্দা বলল, ব্রাশ পেস্ট দিয়েছিলে ঠাকুরজি, তেল সাবান শ্যাম্পু দিয়েছিলে, বিস্কিট চ্যবনপ্রাশ ওর রাতের প্যান্ট গেঞ্জিটা দিয়েছিলে ঠাকুরজি। বিস্কিট তো স্বর্ণাবদের বাড়িতেও আছে, ব্রাশ একটা নতুন দিয়ে দিয়েছি অবশ্য, আর চ্যবনপ্রাশ দিয়েছ, ভালো করেছো, যা ঠান্ডার ধাঁচ ওর। কি স্বর্ণাভ, ঠিক বললাম তো? এই বলেই নতুন জামাইয়ের সাথে একটু মজা করার চেষ্টা করলো রুমা। নন্দা বলল, সবার বাড়িতেই সবকিছু থাকে ঠাকুরজি, কিন্তু সবাই এক জিনিস ব্যবহার করে না। তোরির যাতে কষ্ট না হয় তাই এই জিনিসগুলো ওর সাথে পাঠিয়ে দিলাম। আভাদেবী বললেন, এ আবার কেমন ধারা? সব মেয়েদেরই তো এসব মানিয়ে নিতে হয়। বাড়ি থেকে বিস্কুট চা এসব কেউ নিয়ে যায় এই প্রথম দেখলাম। তুমি মানিয়ে নাওনি, আমাদের মেয়ে মানিয়ে নেয়নি। নন্দা বলল, নিয়েছি তো মা, কিন্তু আমি চাই না আমার মেয়ে না নিক। খুব যত্নে তিলে তিলে বড় করেছি ওকে, সহবত শিখিয়েছি, পরের ঘরকে আপন করে নিতে, সব মানিয়ে নিতে। কিন্তু মা দিনের শুরু থেকেই মানাতে থাকলে দিনের শেষে গিয়ে তো ও হাঁপিয়ে উঠবে। আমরাও উঠেছি। তারপর স্বর্ণাভের কাছে এসে বলল নন্দা, আজ যদি স্বর্ণাভ বাজার করতে না পারে, মাছ খাওয়াতে না পারে, কিংবা তোরির শাশুড়ি ওকে রান্না করতে বললে রোজ, সেসব আমার মেয়ে তরি সবই মানিয়ে নেবে। কিন্তু কিন্তু মা, যেটুকু না করলেই নয় সেটা বরং নাই করুক। আজকালকার মেয়ে তো হাঁপিয়ে উঠলেই বিপদ। তাই দিনের শুরুটা চেনা ছন্দের সাথেই শুরু হোক মা। অনেক বড় পরিবার নন্দার। শ্বশুর বাড়িটা ওখানে কম করে 40 জন লোক ছিল। সবাই চুপ করে গেল নন্দার কথায়। সবার চোখে জল। উপস্থিত মেয়েদের হয়তো সবারই নিজেদের সাথে মিলে যাচ্ছে নন্দার এই কথাগুলো। এমনকি চোখে জল দেখা গিয়েছিল বরের দিদি আর মামিরও। নন্দা এবার এগিয়ে এসে চটের ব্যাগটা স্বর্ণাভর সামনে ধরে বলল, স্বর্ণাভ, এতে তরির সব প্রয়োজনীয় টুকিটাকি জিনিস আছে, আমি দিয়ে দিই ওর সাথে। স্বর্ণাভ বলল, কি বলছেন, এসব নিশ্চয়ই দেবেন, আর চিন্তা করবেন না, ফুরিয়ে গেলে আমি আবার এনে দেব। এসে মাকে জড়িয়ে বলল, কেঁদে উঠল, আরে আরে, মায়ের মুখ দেখিস না, মায়ের আঁচলের চালগুলো দিয়ে বল, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম, বলেই বেরিয়ে যা। দূর থেকে আভাদেবী বললেন, গলাটা বেশ ভারী, বোঝাই যাচ্ছে। তরি বললেন, কিসের ঋণ শোধ ঠাম্মি? একটা মুহূর্ত চলবে না, মাকে ছাড়া দিনে দিনে এই ঋণ বাড়তেই থাকবে। এ ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। খুব জোরে কেঁদে ফেলল নন্দাও। কাঁধে এসে হাত রাখলো অয়ন। তারপর নন্দাকে বলল, যাও মেয়েকে গাড়ি অব্দি ছেড়ে এসো। তরিকে বলল, সাবধানে থাকিস মা, আর কান্নাকাটি করিস না, আমরা আছি তো পাশে। মাথা নাড়িয়ে নন্দা ঢুকে গেল মেয়ে জামাইয়ের মাঝে। কি সুন্দর দৃশ্য! বিয়ে তো মেয়েদের করতেই হয়, শ্বশুর বাড়িও যেতে হয়, সেখানে মানিয়েও নিতে হয়, কিন্তু কিছু নিয়ম বদলে ফেললে এত কষ্ট হয়তো হতো না, বয়ে বেড়াতে হতো না মেয়েদের পরবর্তী জীবনটা। আশাবাদী লেখিকার কলম। সংগৃহীত। আমরা ঘরে চলে এসে হাত পা ধুইয়ে আমি রান্নার জোগাড় করছিলাম, ততক্ষণ ঘরে এসে দেখলাম বাপ বেটা দুজনে মিলে শুয়ে শুয়ে লেখাপড়া করছে। বাবা, এরকম দেখিনি, শুয়ে শুয়ে পড়াশোনা করা। দুজনেই উপুর হয়ে শুয়ে পড়েছে, নিয়ে পড়াশোনা করছে, ঘষাঘষি পেন নিয়ে এইসব চলছে। তারপরে আমরা রাত্রিবেলায় ডিনার করে শুয়ে পড়বো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি। বেল, টেম্পেলে বেল দেখেছে। বুবু, তো নিচু হয়ে লেখে না, শোনা শোনা শোনা, তো নিচু হয়ে লেখো না, ওঠো। Bean. Beetroot. Beetroot. Bill bat. Beetroot. Bill cat. বেল গাছ। হ্যাঁ। Bill dat. Bill dat. Bill মুই bill.